নমস্কার, আপনারা শুনছেন শক্তিকের পডকাস্ট। নমস্কার, শক্তিকের পডকাস্টের আর একটা এপিসোডে। আজকেই একটা খুব ভালো ঘটনা ঘটেছে। আজকে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন হঠাৎ করে স্পটিফাই থেকে একটা নোটিফিকেশন এলো যে আমাদের শক্তিকের পডকাস্ট 50 প্লেজ ক্রস করেছে। নাম্বারটা 50, কিন্তু তবুও ব্যাপারটা বেশ ভালো লাগলো আর কি, যে 50 প্লেজ ক্রস করেছে শক্তিকের পডকাস্ট। এই 50 সংখ্যাটা 100 নয়, 500 নয়, 5000 নয়, 50। কেন এই জিনিসটায় ভালো লাগছে? তার কারণ হচ্ছে, একটা জার্নি যখন শুরু হয় তখন এই প্রথমের যে সংখ্যাগুলো 10, 20, 30, 40, 50, এগুলো অনেক বড় মাইলস্টোন। শুধুমাত্র এটার জন্য নয় যে 50 জন মানুষ শুনেছে, অথবা 5 জন মানুষ 10 বার শুনেছে, বা 10 জন মানুষ 5 বার শুনেছে, অথবা 49 জন মানুষ শুনেছে, কারণ একটা তো আমি। এটাও হতে পারে যে একজন মানুষই হয়তো 49 বার শুনেছে। কিন্তু সেটা যাই হোক, এই প্রথমে শুরুর যে রাস্তাটা, এটা এত বেশি বন্ধুর, সেখানে এই ছোট ছোট সেলিব্রেশনগুলো আর কি আমাদেরকে অনেকটা রাস্তা হাঁটার একটা সাহস দেয়। আমার মনে আছে, আমি যখন প্রথম ব্যান্ডের গান রিলিজ করেছিলাম, আমাদের খুব বাজে একটা ব্যাপার হয়েছিল। মানে আমরা যখন প্রথম ব্যান্ডের গান রিলিজ করি, সেটাতে একটু সমালোচনা হয়েছিল যে একটা ব্যান্ড এত ভালো ফটোশ্যুট ইত্যাদি করে লঞ্চ হলো একটা গান নিয়ে, সেই গানটা এত বাজে শুনতে লাগছে কেন, অথবা সেই গানটা নিয়ে আমাদের যা ভাবনা চিন্তা ছিল সেগুলো ভুল ছিল। এবং অবশ্যই আমরা মিউজিশিয়ান হিসেবে খুবই নভিস ছিলাম সেই সময়, এবং জিনিসটা খুব একটা ভালো হয়ও নি আর কি। এবং সব থেকে বড় কথা, শুনতে ভালো লাগেনি আর কি মানুষজনের। আমাদের ভালোই লাগছিল, কিন্তু মানুষজনের ভালো লাগেনি। তখন আমরা বুঝলাম যে একটু বেশি এক্সপেরিমেন্টেশন হয়ে গিয়েছে আর কি সাউন্ডস্কেপ নিয়ে, যেটা করাটা সেই সময় আমাদের একটা, কি বলবো, একটা ইচ্ছে ছিল যে এরকমভাবেই আর কি গানটা বেরোক। তো যখন সেখানে ভালো একটা রেসপন্স পেলাম না মানুষজনের থেকে, প্রথম কয়েকজন যারা শুনেছে আর কি, 5-10 জন, তারা যখন বললো যে ব্যাপারটা শুনতে ভালো লাগছে না, সেটাও একটা অন্যরকম কিক ছিল, যার জন্য আমরা পরবর্তী ক্ষেত্রে আবার খুব তাড়াতাড়ি একটা দ্বিতীয় গান বানাই, এবং সেটা মানে সেই সময়ের পরিপ্রেক্ষিতে আর কি বলা যেতে পারে হাফ ভাইরাল হয়েছিল আর কি। হাফ মানে আজকালকার দিনে যেরকম বুম হয়ে যায় সেরকম নয়, মোটামুটি পৌঁছেছিল মানুষজনের কান অবধি, মানুষজন জেনেছিল ক্রস করছেন নাম। আর শক্তিকের পডকাস্টের জার্নিটা একটু অন্যরকম, কারণ শক্তিকের পডকাস্টের চিন্তাভাবনা বা কনসেপ্টটা অনেক দিনের, কিন্তু এক্সিকিউশনটা খুব হাল আমলের। আগেও কিছু আনঅফিসিয়াল এপিসোডস বানিয়ে রেকর্ড করে আমি পাবলিশও করেছি, কিন্তু এইভাবে নয়। মানে ব্যাপারটা ওয়াজ নেভার মেন্ট টু বি সিরিয়াস, এখনও নয়। অ্যান্ড আই স্টিল কিপ অন বিলিভিং দ্যাট নাম্বারস ডু নট ম্যাটার দ্যাট মাচ টু মি। কিন্তু এই ছোট ছোট নাম্বারগুলো, যেমন 20, 30, 50, এইগুলোর একটা আলাদা গুরুত্ব আছে। তো থ্যাংক ইউ অল ফর দ্যাট। বিশেষ গভীরে গিয়ে লাভ নেই, তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বা আজকের এপিসোডটার টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছো যে আজকে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমার ছোটবেলায় বেড়ে ওঠার আর কি একটা গল্প। তো আজকের এপিসোডের নাম হচ্ছে আমি অহংকারী ফার্স্ট বয় বলছি কেন। সেটাতে আসার আগে প্রথমে আমার ছোটবেলায় চলে যাওয়া যাক। ছোটবেলা থেকে আর 5 জনের ছেলেবেলা যেরকম হয়, আমারটা ঠিক সেরকম ছিল না। আমার বন্ধুবান্ধব ছিল না, বা আমি মানুষজনের সঙ্গে বা বাচ্চাদের সঙ্গে, অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করিনি। খেলাধুলাতে ভালোও ছিলাম না, এবং অতটা ভালো লাগতোও না, খুব সত্যি কথা বললে।
আর ছোটোবেলা থেকেই আমার একটু আর্ট রিলেটেড জিনিসপত্রের সঙ্গে ইনভলভ থাকতে ভালো লাগতো। গান হতে পারে, আবৃত্তি হতে পারে, ছবি আঁকাটা তো অনেক দিন ছিল, এগুলো ছিল। আর সেটাই আমাকে আমি বানিয়েছে। আজকে এই যে তুমি আমার পডকাস্ট শুনছো, সেটা আমার আর্ট রিলেটেড অ্যাডভেঞ্চার্স যেগুলো আমি আগে করেছি সেটারই ফসল বলা যেতেই পারে, এবং সেটা বললে খুব একটা যে ভুল কিছু বলা হচ্ছে তাও নয়। আমি যখন ছোটবেলা থেকেই আমি শুনে এসেছি সমস্ত বাড়ির লোকজন, শিক্ষক শিক্ষিকা, সবারই একটা বক্তব্য ছিল যে এই ছেলেটি খুব ট্যালেন্টেড এবং ইন্টেলিজেন্ট। যেহেতু আমার খুব ছোট্টবেলা থেকেই ম্যাথমেটিক্স নিয়ে একটু ভালোবাসা ছিল, এখনও আছে, তো ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এই বিষয়গুলো আমার ছোট্টবেলা থেকেই বেশ ভালো লাগতো আর কি। তো সবাই যেরকম হয় আর কি, মধ্যবিত্ত বাঙালি পরিবারে কোনো একটি ছেলে যদি ম্যাথামেটিক্সটা নির্দ্বিধায় আর কি করতে পারে, তাহলে একটা ধারণা তৈরি হয় বাড়ির মানুষের যে এ তো খুব ইন্টেলিজেন্ট ছেলে। এবং যদিও শুধুমাত্র ম্যাথামেটিক্সের জন্য বললে ভুল হবে, ছোটবেলায় আমার থেকে যেগুলো এক্সপেক্ট করা হতো টু সাম এক্সটেন্ট আমিও দেখেছি যে সেগুলো আমি ডেলিভার করতে পারতাম। মানে আমার মা বাবা যদি এক্সপেক্ট করে কিছু, যে হ্যাঁ পরীক্ষায় গিয়ে এইগুলো ভালোভাবে লিখবি যদি প্রশ্নটা আসে, তাহলে আমি লিখতে পারতাম। আর সেই সূত্রেই ভালো নাম্বারও পেতাম, এবং ভালো নাম্বার পাওয়ার পর যখন রেজাল্ট বেরোতো দেখা যেত যে আমি হয়তো ক্লাসের মধ্যে প্রথম হয়েছি। বিষয়টা অনেক ছোট্টবেলা থেকে শুরু হয়েছে টু বি অনেস্ট। মানে আমি যখন প্রিপারেটরিতে পড়তাম তখনই একটা কম্পিটিশন মাইন্ডেডনেস মাথার ভিতর আর কি মানে দিয়ে দেওয়া হয়েছিল যে কেউ তোমার বন্ধু নয়, সবাই কম্পিটিটর। অ্যান্ড তোমাকে যদি জীবনে ভালো করতে হয়, তোমাকে যদি জীবনে দাঁড়াতে হয়, তাহলে তোমাকে সবার থেকে অন্যরকম হতে হবে, সবার থেকে ভালো হতে হবে, সবার থেকে বেটার হতে হবে। তাই কোনোদিনই সেভাবে বন্ধু তৈরি করাটা হয়নি, কারণ একদম ছোট্টবেলায় আমাদের নিজেদের হাতে তত কিছু থাকে না, যা শেখানো হয় সেটাই আমরা করি। এবার এই বন্ধু না থাকার ব্যাপারটায় আমার কোনোদিনই যে ভীষণ রকম কিছু আক্ষেপ ছিল তাও নয়। কারণ আমি মনে করতাম যে যেহেতু আমার বাড়ি থেকে এরকম একটা শিক্ষা দিয়ে পাঠানো হচ্ছে আমায় যে হয়তো প্রয়োজন নেই বন্ধু বান্ধবের, মানে আমি জীবনে ভালোভাবে দাঁড়াবো, ভালো কিছু করব, এইটাই হয়তো সব। ছোটবেলায় আমার তরফ থেকে সেরকমভাবে মা বাবাকে হতাশ হতে হয়নি। এখানে মা বাবার গুরুত্ব বা ভূমিকা সেগুলো নিয়ে আমি আরেকটু পরে আসছি ডিসকাশনে, কিন্তু ছোটবেলায় আমার যে পার্সপেক্টিভটা ছিল সেটাও খুব অনেস্টলি স্বীকার করাটা উচিত। আমি কিভাবে দেখছি, তখন আমি যখন বড় হচ্ছি আমি দেখছি আমাকে যদি মা বাবা বলে, কারণ স্বাভাবিকভাবে আমার মা বাবা এতটা সচ্ছল নন যে আমি যদি গিয়ে 19-20 কিছু চেয়ে বসি আর কি মা বাবার থেকে, সেটা যে আমাকে তারা তৎক্ষণাৎ দিতে পারবেন সেই রকম একটি পরিবারে আমি বড় হইনি। দিতে পারলেও অনেক সময় সেগুলোকে রেস্ট্রিক্ট করা হতো, আর দিতে না পারলে তো অবশ্যই কিছু একটা চ্যালেঞ্জের সম্মুখীন রাখা হতো যে ঠিক আছে তোমার এই জিনিসটা চাই, তাহলে তুমি হাফ ইয়ারলি পরীক্ষায় প্রথম হও বা অ্যানুয়াল পরীক্ষায় প্রথম হও। এবং যখন এই জিনিসপত্রগুলো হচ্ছে আমার সঙ্গে, তখন কিন্তু আমার কোনো অভিযোগ ছিল না, কারণ আমি দেখছি আমি বেশ বড় বড় স্কুলেই আর কি পড়েছি ছোটবেলা থেকে। বিভিন্ন ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট দিয়ে অনেক স্কুলে ভর্তি হওয়া, এবং সেখানেও অনেক সময় প্রথম হয়েছি আমি। তো আমার কাছে প্রথম হওয়াটা খুব একটা চ্যালেঞ্জিং ছিল না, বা পড়াশোনা করাটা বরং একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ মা বাবা বেশ আর কি কড়া শাসনে আর কি পড়াশোনাটা করাতো। একমাত্র ফ্রি টাইম বা মুক্তির জায়গা ছিল যখন আমি ছবি আঁকছি, কারণ আবৃত্তি এবং গান বাজনাও ছোট্টবেলায় একটু কম্পিটিটিভ জায়গাতে চলে যাচ্ছিল, যেখানে আমি খুব ছোটবেলা থেকে গানের শো করেছি। মানে আমার প্রথম স্টেজ শোই গানের, পরবর্তী ক্ষেত্রে প্রচুর প্রচুর শো করেছি আমি আবৃত্তির। আমি
আমি আমি আশা করছি তোমরা জানো যে আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ছিলাম আর কি। তো আবৃত্তি, গান বাজনা এগুলোর মধ্যেও একটা একটা কীভাবে বোঝাই, মানে একটা মানে সবসময় একটা প্রতিযোগিতায় চলে আসছিল যে আমাকে বাকিদের থেকে ভালো করতে হবে, আমাকে বাকিদের থেকে ভালো বলতে হবে, আমাকে ভালো একজন বাচিক শিল্পী হতে হবে, আমাকে ভালো একজন গায়ক হতে হবে। ছবি আঁকার ক্ষেত্রে একমাত্র আমি ওইটা চেয়েছিলাম এবং আমি তার জন্য সত্যি আমার মা বাবার কাছে কৃতজ্ঞ যে আমি চেয়েছিলাম খুব ছোট্টবেলাতেই। আমার মনে আছে আমি এক বন্ধুকে দেখেছিলাম আর কি, তার একজন আঁকার স্যার আসতেন আর কি আঁকা শেখাতে। আর আঁকতে আমি বরাবরই ভীষণ ভালোবাসতাম। এটা খুব একটা লোকানো জিনিস আর কি, বরাবরই এটা নিয়ে আমি কখনো সেরকমভাবে পাবলিসিটি করিনি চাইলেও, যদিও আমি সেগুলো পরবর্তী ক্ষেত্রে অন্যভাবে ব্যবহার করেছি। এই যে অ্যালবাম আর্ট হতে পারে বা এই যে পডকাস্টের তোমরা আর্টগুলো দেখো, সেগুলোতে ব্যবহার করি আর কি সেই শিক্ষাটা। কিন্তু হ্যাঁ, আঁকার ক্ষেত্রে কোনো দিন আমায় কোনো রকম পরীক্ষা দিতে হয়নি এবং আমি দিইনি। প্রথম থেকেই সেটাই আর কি ডিল ছিল মা বাবার সঙ্গে যে বাকি সব কিছু তোমরা যা যা বলবে সেগুলোই আমি করব, কিন্তু শুধু আঁকার জন্য কোনো পরীক্ষা দেবো না আমি কোনো দিন। কারণ আঁকাটাকে আমি প্রতিযোগিতার জায়গায় নিয়ে যেতে চাই না, আমি শুধু শিখতে চাই, মানে আরও ভালোভাবে কিভাবে আঁকা যেতে পারে। এবং খুব মজার কথা হলো আমার ইঞ্জিনিয়ারিংয়ের 4th ইয়ার অবধি সেই একই আঁকা স্যারের কাছে আমি শিখেছি আর কি আঁকা। আমি জানি না স্যার এই এপিসোডটা শুনবেন কিনা, কিন্তু যদি কোনো দিন কোনোভাবে আপনার কাছে পৌঁছয় তাহলে স্যার আমি সৌক্তিক বলছি। আর মানে ধন্যবাদ দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু মানে ওই ভালোবাসাটা এখনো শুদ্ধ এবং পবিত্র আছে আর কি। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। এবার তো সেখানে ছোটোবেলায় যখন আমি কিছু ডেলিভার করছি, অন্যদের এক্সপেকটেশন যখন তারা দেখছে যে হ্যাঁ ডেলিভার তো হচ্ছে, কারণ আমরা বলছি ওকে এটা করতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রেই যেটা হয় যে বাচ্চারা ওই চাপটা নিতে পারে না। প্রবাবলি আমার যেহেতু অন্যান্য দিকে অতটা ইন্টারেস্ট ছিল না, যেরকম খেলাধুলা বা এবং গান বাজনা বা আবৃত্তি নিয়ে যে কিছু জীবনে করা যেতে পারে এরকম আমার তখনও পর্যন্ত সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে ছিল না। তো সেগুলো নিয়ে কোনো দিনই আমি ভাবিনি যে এইগুলোকে প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে। যদিও আমি যারা প্রফেশনাল আর কি এই সমস্ত বিষয়ে তাদের খুব খুব সন্নিকটে ছিলাম, কিন্তু তবুও হয়নি, কারণ আমার গান বাজনার দিকটা পুরোটাই রবীন্দ্রসঙ্গীত কেন্দ্রিক ছিল প্রথমের দিকে। আর আবৃত্তিটা ছিল কারণ আমার মনে হতো যে এটা বোধহয় একটা পারিবারিক আর কি বার্ডেন, কারণ আমার জেঠু ভালো আবৃত্তি করেন, আমার বাবা অসাধারণ আবৃত্তি করেন, আমার মা ভীষণ ভালো গান করেন। আমার মা আমার মানে পড়াশোনার ক্ষেত্রেও এবং আবৃত্তি গান সব কিছুর ক্ষেত্রেই আর কি প্রধান এবং অন্যতম গুরু আর কি। সেটা হচ্ছিল। আর ছোটবেলা থেকে আমি দেখে এসেছি যে বাবা বাড়িতে আর কি অন্যদেরকে পড়াতেন। এইসব বড় বড় দাদা দিদিরা আসতো, কেউ কেউ জয়েন্ট এন্ট্রান্সে যাদবপুরে চান্স পেয়েছে, অথবা বাবা হয়তো বিএসসি পড়াচ্ছেন ম্যাথামেটিক্স। সেগুলো দেখে খুব ভালো লাগতো আর কি, তারা যেগুলো করছে বা শিখছে বাবার কাছে, সেগুলো আমি বসে বসে শুনতাম, মাঝে মাঝে করার চেষ্টা করতাম। পারতাম না অবশ্যই, আমি তো ছোট ছিলাম, কিন্তু যেটা হতো যেহেতু আমি সবসময় বাড়িতে সিনিয়র দাদা দিদিদের দেখে এসেছি অনেকটা সময় অবধি, আমার ছোটোবেলায় আমি যখন ধরা যাক আমি ক্লাস 3তে পড়ি হয়তো, তখন আমার 4-এর সিলেবাস শেষ হয়ে যেত, অথবা আমি 5-এ পড়ি তখন আমার 6-এর সিলেবাস শেষ হয়ে যেত। 7, 8, 9, 10 এইভাবেই হয়েছে। 11-12এও মোরলেস আর কি, যেহেতু জয়েন্ট এন্ট্রান্স দিতে হয়। তো ছোটোবেলা থেকে আমার পড়াশোনার জার্নিটা এরকম ছিল। এবার অবশ্যই
আমি যদি ক্লাস 3-তে ক্লাস 4-এর সিলেবাস শেষ করে নিই, মানে স্কুল ঠিক মতো চালু হওয়ার আগেই হয়তো আমার শেষ হয়ে যেত এটা। তারপর আমি যদি ক্লাসে গিয়ে ক্লাস 3 এর পড়া শুনি, তাহলে সবার মনে হবে যে আমি খুব তাড়াতাড়ি বিষয়গুলো ধরে নিচ্ছি, এবং আমি এটা কখনোই ফোর্সড ছিল না। মানে প্রথমের দিকে এরকম হতো, যেহেতু আমার অঙ্ক বিষয়টা একটু ভালো লাগতো, একটু, বেশি নয়, একটু ভালো লাগতো। তো যখনই আর কি অঙ্ক বই বা এইসব বইগুলো আসতো, সেগুলো আমি 2 মাসের মধ্যেই পুরোটা শেষ করে নিতাম আর কি। এবং আমার বাবার গাইডেন্স সেখানে ছিল, তাই স্কুলের অপেক্ষায় থাকতে হতো না, যে স্কুল থেকে কিছু শিখবো এরকম একটা জায়গা তৈরি হতো না। এবং বহুদিন অবধি, প্রায় বলা যেতে পারে আমার ক্লাস 10 অবধি সেরকম কোনো শিক্ষক ছিলেন না। শেখার জন্য আমাকে কারোর কাছে সেরকমভাবে যেতে হয়নি। হ্যাঁ, তবে কিছু সময় প্র্যাকটিস করার জন্য কিছু স্যার ম্যাডামদের কাছে গিয়েছিলাম, ব্যক্তিগতভাবে পড়াশোনা করতে, অথবা বাড়িতে এসেও কেউ কেউ সেই প্র্যাকটিসটা করিয়েছেন। তবে বেশিরভাগ শিক্ষা, মানে শেখা বা শিক্ষা যাই হোক, সেটার জন্য আমার মা আর বাবাই আর কি পুরো কোমর বেঁধে আর কি লেগে পড়তো। সেই জন্য আমার ফার্স্ট হওয়াটা ছোটবেলায় অবধারিত ছিল আর কি। কারণ আমি তো আগে ভাগেই আরেকটি ক্লাসের পড়া শেষ করে রেখেছি, সেখানে ক্লাস 3 এর অঙ্ক আমার কাছে কি করে কঠিন লাগবে? কঠিন লাগতো না, বেশি নাম্বারও পেতাম, ভালোও লাগতো। এবং সবাই মনে করতো যে হ্যাঁ, এভাবেই যদি চলতে থাকে আর কি, তাহলে আমি হয়তো অনেক দূরে এগোবো, আমি হয়তো IITian হব, আমি হয়তো ডাক্তার হব। আর ছোটবেলা থেকেই বলে দেওয়া হয়েছিল যে তুমি বড় হয়ে ডাক্তার হবে, আমার আমার চয়েস নয়, বলে দেওয়া হয়েছিল। এবং আমিও তাই বিশ্বাস করতাম, হয়তো আমি ডাক্তারই হব। এই জিনিসটা চলতে থাকে বহুদিন, যতক্ষণ না আমি হিন্দু স্কুলে আর কি পৌঁছই। তো আমার জীবনে বেড়ে ওঠায় হিন্দু স্কুলের একটা বৈচিত্র্যপূর্ণ অবদান আছে আর কি। অবশ্যই সেখানেও গিয়ে আমি অনেক ক্ষেত্রেই হয়তো ওই ফার্স্ট হয়েছি, কিন্তু সেখানে একটা প্রথম জিনিস রিয়েলাইজ করতে শুরু করলাম আমি সেখানে যাওয়ার পর, সেটাই আসছি আমি। সেটা হচ্ছে, আমার মনে আছে ক্লাস 6-এ আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে হিন্দু স্কুলে জয়েন করলাম। এবং আমার মনে আছে আমার র্যাঙ্ক হয়েছিল 2nd, আর প্রথম জন যে ছিল সেই ছেলেটিকে আমার মনে আছে সে সম্ভবত বালিগঞ্জ গভর্নমেন্ট বা টাকি গভর্নমেন্টের একটি ছেলে ছিল। সে পরবর্তী ক্ষেত্রে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চলে যাওয়ায় টেকনিক্যালি আমি আর কি ফার্স্ট হয়ে অ্যাডমিশনে হিন্দু স্কুলে জয়েন করি, বা ভর্তি হই, জয়েন করি। তো ভর্তি হওয়ার পর যারা হিন্দু স্কুলে আগে থেকে পড়ছে, এবং অথবা আমার সঙ্গে অ্যাডমিশনে যারা আর কি ভর্তি হয়েছে, তাদের সবার সঙ্গে পরিচিতি হয়, বন্ধুত্ব হয়। বেশ কয়েকদিন পরে, আমার মনে হয় 7-এ বা 8-এ আমি যখন পড়ি, এরকম পড়াশোনায় ভালো ইত্যাদি হ্যান ত্যান এইসব তো মানে প্রচার হয়ে গিয়েই ছিল। এবং হিন্দু স্কুলে যাওয়ার পর সেই চাপটাও অনেক বেড়ে গিয়েছিল, কারণ হিন্দু স্কুলের অনেক রকম রিকোয়ারমেন্ট ছিল, এবং আমি হয়ে ওঠার পিছনে হিন্দু স্কুলের অনেক অবদান আছে। ওই জন্যই বললাম বৈচিত্র্যপূর্ণ আর কি প্রভাব। তো সেখানে আমি যখন ওই 7-8-এ পড়ি, সেরকম আমার একজন বন্ধু, তার রিসেন্টলি বিয়ে হয়েছে। সে আমার খুব ভালো বন্ধু, মানে আমি বিশ্বাস করি ওই সময় ওটা দরকার ছিল, কারণ ওটা আমাকে অনেক কিছু জীবনে পরবর্তী ক্ষেত্রে রিয়েলাইজ করতে সাহায্য করেছে আর কি, আমার মতো করে। কারণ একটা কথা মানুষ বলে দেয়, সে হয়তো অতটা ভেবেচিন্তে বলছে না, কিন্তু আরেকজন মানুষের কাছে সেই কথাটার অনেক রকম গুরুত্ব থাকতে পারে, বা তৈরি হতে পারে কিছু গুরুত্ব। তো সেখানে আমার মনে আছে যে এই এই বন্ধু আর কি, হঠাৎ আমি আর কি, কারণ আমি তো টিফিন টাইমে বেরোতাম না, মানে টিফিন টাইমে আমি স্কুলের ক্লাসেই বসে থাকতাম। একটু আধটু যে দুষ্টুমি আমি একেবারেই করতাম না তা নয়, আমি খুব মিচকে ছিলাম আর কি। তো যাই হোক, সেটা বড় কথা না। কিন্তু ইন জেনারেল আমি অত খেলাধুলা বা ইত্যাদি এগুলো পছন্দ করতাম না, বা
খেলাধুলা করলেও সেগুলো একটু ক্রিয়েটিভ খেলাধুলা ছিল, যে না একটা নতুন খেলা বানাবো, তারপর সেটা খেলবো। সেটারও কিছু সাঙ্গপাঙ্গ ছিল, মানে হিন্দু স্কুলে গিয়েই পেয়েছিলাম, তার আগে পর্যন্ত ছিল না, খুব সত্যি কথা বললে। কারণ তার আগে সবাই ওই ফুটবল, ক্রিকেট, হ্যান ত্যান এগুলোই খেলতো। ওগুলো ঠিক আমার দ্বারা হতো না, কারণ আমার মনে আছে যে সবাই, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, উঁচুর দিকে বল ছোঁড়ার একটা ব্যাপার হতো আর কি ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, যে একদম কে কত উঁচুতে একটা বল ছুঁড়তে পারে, তারপর সেটাকে ক্যাচ লুকতে হয়। তো সেটা যখন দেখতাম আমার মনে হতো ঠিক আছে, মানে এটা তো খুব একটা কঠিন হওয়ার বিষয় নয় বা কথা নয়। তো সবাই দেখছি বলটা সোজা উপর দিকে ছুঁড়তে পারছে, আমি পারছি না। আমি যখন বলটা নিয়ে ছুঁড়তে যাচ্ছি, কিরকম একটা হয়ে যাচ্ছে, মানে বলটা একটা প্রজেক্টাইল হয়ে যাচ্ছে। তো খুব ছোটবেলা থেকেই আমার এই রিয়েলাইজেশন এসেছিল, এবং যেহেতু বন্ধু বান্ধব আমাকে দুধে ভাতে বলতো, তাই খেলতে নিত না আর কি। হ্যাঁ, এর মধ্যে কিছু নানান ধরনের, মানে সেগুলো বড় হওয়ার পর অনেক ক্ষেত্রে বুলিংয়ের শিকারও আমি হয়েছি, কিন্তু দ্যাট ইজ এ স্টোরি ফর আনাদার এপিসোড। এই এপিসোডে যেটা আর কি বলবো, যে খেলাধুলা তো করতাম না। তো সেই বন্ধুটা একদিন আমাকে এসে বলছে, এই তুই হচ্ছিস অহংকারী ফার্স্ট বয়। আমার মনে আছে আমি তখন বোধহয় ওয়াশরুমে যাচ্ছিলাম। আমি অবাক, আমি আমি স্কুলে আমি কখনো কারোর সঙ্গে উঁচু গলায় বা কাউকে অসম্মান করে কথাও বলতে পারতাম না, মানে সেটা যদি বন্ধুও হয় বা সমবয়সীও যদি হয়, তাহলে আমি পারতাম না করতে। মানে কোথাও গিয়ে একটা ভয় লাগতো, কারণ আমার একটা শারীরিকভাবে দুর্বল ছিলাম বলে নিজের মনে হতো, এবং কেউ হঠাৎ করে কোনো রকম আক্রমণ করে বসলে আমি আটকাতে পারবো না এবং ব্যথা লাগবে। এবং তার উপর বাড়িতেও কড়া শাসন আর কি, সেটা আমার বন্ধু বান্ধব জানে খুব ভালোভাবে। মানে প্রত্যেকটা স্কুলে আমার যারা বন্ধু আছে তারা আমার বাড়ির লোকজনদেরকে একটু ভয়ই পেত, মানে কারণ আমি বেশ মারধর খেয়ে বড় হওয়া ছেলে আর কি, যেটা অনেকেই হয়েছে। কিন্তু আমার বন্ধুদের কেউ যদি জিজ্ঞাসা করে, তাহলে হয়তো তারা বলবে না, ও একটু বেশিই খেয়েছে আর কি। কিন্তু ওই যে কথাটা ও তখন বলল, যে এই অহংকারী ফার্স্ট বয়, ও এরকমভাবেই বেশ কয়েকদিন আমাকে ডেকেছিল, প্রায় মাসখানেক মতো। তার আগে পর্যন্ত আমি ওর সঙ্গে সেরকম বন্ধু ছিলাম না আর কি। এই কারণে নয় যে আমি বন্ধুত্ব করতে চাই না, এই কারণে যে আমি কথা বলতে পারি না, বা বন্ধুত্ব কি হয় আমি জানি না, বন্ধুত্ব করতেও জানি না, কথা বলতেও পারি না। আমি যেটা জানি সেটাই করি, একা বসে থাকি। কখনো আমার মনে আছে যে প্রথম এনকাউন্টার ওখানে এভাবে, যে ঢোকার পরপরই হিন্দু স্কুলে আমাকে মনিটর বানিয়ে দেওয়া হয়েছিল। তার আগেও আমি অন্যান্য যে সমস্ত স্কুলে পড়েছি সেখানেও অনেক জায়গায় আমাকে মনিটর বানিয়ে দেওয়া হতো, কারণ সেই সময় স্কুলের একটা প্রথা ছিল, যারা আর কি প্রথমের দিকে থাকে বা প্রথমের সারির ছাত্রছাত্রী, তাদেরকে মনিটর বানিয়ে দেওয়া হতো। সেটা কতটা ঠিক কতটা ভুল সেগুলোর মধ্যে এখন যাচ্ছি না, কারণ সেটা এই এপিসোডের বিষয় নয়। কিন্তু আমি শুধু বলছি যে যেটা হয়েছে আমার সঙ্গে। তো ওরকম আমার মনে আছে ক্লাস 6 আমি জয়েন করার পর আমি যখন মনিটর হই আর কি, এবার আমি এই সমস্ত দায়িত্ব পেলে না খুব নিউট্রাল হয়ে যাই আর কি। মানে যদি আমার বন্ধুও হয়, সে যদি কথা বলে, ছোটবেলা থেকেই এই নৈতিকতার একটা বোধ আর কি ছিল, যেটাও আবার ভালো না খারাপ এসবের বিষয়ে যাচ্ছি না। কিন্তু আমার মনে হতো যে না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মনিটরশিপ করার, আমি যদি ক্লাস মনিটর হই এবং আমার বন্ধুও যদি কথা বলে, তার নামটা আমায় লিখতে হবে। আমি কখনোই নালিশ কুটে ছিলাম না, আমি অন্যদের ব্যাপারে কখনো নালিশ করতাম না, যতক্ষণ না আমাকে সেই দায়িত্বটা স্পেসিফিক্যালি কেউ দিচ্ছে। তো তাই জন্য বুঝতেই পারছো যে সবাই, কারণ সেই সময় সবাই মনে করতো এই তুই আমার নাম লিখছিস, মানে মানে ও মনিটরই থাক, ও আমাদের বন্ধু নয় আর কি। তো এরকম হতো। কিন্তু বিশেষ আমি কারোর সঙ্গে কথাও বলতে পারতাম না, বলতামও না। তো সেই সময় হঠাৎ করে একটি ছেলে, আমি যখন ওয়াশরুমে যাচ্ছি, দেখে বলে, এই অহংকারী ফার্স্ট বয়, তোরা এত অহংকার কেন রে? হ্যাঁ, অহংকার মানে কোথায়? আমার কোনো অহংকার নেই, কারণ অহংকার কথাটা তখন আমাকে খুব বাজিয়ে দিয়েছিল ভিতর থেকে, যে ও কেন বলছে আমি অহংকারী, মানে আমি তো অহংকারী নই, আমি তো
ফার্স্ট হতেও চাই না, মানে কারণ আমি তো চাইছি না। এই এই প্রশ্নগুলোর সম্মুখীন প্রথম হলাম ওই কথাটার পর। আমাকে বলল অহংকারী ফার্স্ট বয় বলে, তারপরে কি কথা হয়েছে অতটা মনে নেই, কিন্তু ওই শব্দবন্ধটা আমার মনে আছে, অহংকারী ফার্স্ট বয়। তারপর আমি যথারীতি ক্লাসে ফিরে আসি, প্রত্যেক দিনের মতো স্কুল হয়, তারপর আমি বাড়ি চলে আসি এবং এরপর আমাকে একটু সময় স্কিপ করতে হবে, কারণ অতটা ডিটেলস আমার সমস্ত কিছু মনে নেই। তবে এই অহংকারী ফার্স্ট বয় বা অহংকারী ফার্স্ট বয়, এই জিনিসটা আমার মধ্যে বসে যায়। আমি কি অহংকারী? অহংকারী হওয়া যাবে না, কারণ আমি জানি ছোটবেলা থেকেই শেখানো হয়েছে অহংকার পতনের মূল। আমি কি অহংকারী হয়ে যাচ্ছি? আমার কোনো কথায় কি মানুষের মনে হচ্ছে যে আমি অহংকারী? বা আমার আমার কোনো কথায় অন্যান্য ছাত্রছাত্রীদের কি খারাপ লাগছে? যদিও আমি বয়েজ স্কুলে পড়তাম, তাই ছাত্রী ছিল না কেউ, সবাই ছাত্র। তো বন্ধুদের কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি অহংকারী? আমি আমি ফার্স্ট হই, কিন্তু সেটাতে কেউ যদি আমাকে এসে বলে যে তুই অহংকারী ফার্স্ট বয়, সেইটা আমাকে কেন জানি না এতটা হিট করেছিল। কেন? আজও অবধি আমি সেটার কোনো কারণ খুঁজে পাইনি। তবে আমি সেই বন্ধুর কাছে অবশ্যই কৃতজ্ঞ যে ওটাও সেদিন আমাকে বলেছিল। আমি সত্যিই অহংকারী ছিলাম না, তার আগেও ছিলাম না, তারপরেও কোনো দিন ছিলাম না, কিন্তু তারপরে কনসিয়াসলি আর অহংকার করতাম না। এবং অহংকারের একটা ছিটে ফোঁটাও যদি আর কি বেরিয়ে যেত, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতাম যে না, অহংকার করা যাবে না, আমাকে হাম্বল থাকতে হবে, আমাকে ডাউন টু আর্থ থাকতে হবে। ওই একটা কথা আমাকে অনেকটা বদলে দিয়েছে, অনেকটা। সেটা হয়তো কোনোদিন হতো না ও যদি যেচে এসে আমাকে এই কথাটা না বলতো, কারণ আমি মোর অর লেস মামাস বয় অর পাপাস বয় এটাই থাকতাম। পরবর্তী ক্ষেত্রে ক্লাস 11-12-এ আমি একটু রেবেল কিড আর কি হয়ে যাই, যেটা হতাম না যদি আমাকে কেউ কখনো এটা মনে করিয়ে দিত যে অহংকার করা যাবে না। অ্যান্ড টু বি অনেস্ট, আই ডোন্ট হ্যাভ আ লট অফ রিগ্রেটস দ্য থিংস দ্যাট আইভ ডান। এটা নিয়ে একজন বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, আমি যখন তাদেরকে বলছিলাম যে মানে সে আমার ক্লাসমেটই ছিল, অ্যান্ড হি ইজ ডুইং রিয়েলি রিয়েলি গুড ইন হিজ লাইফ। ওর সঙ্গে কথা হচ্ছিল যে তাই দেখ, তোরা তো এখন নেক্সট লেভেল, আমি তো অতটা করতে পারলাম না। তো তখন সে আমাকে একটা কথা বলেছিল, যেটা আমার খুব ভালো লাগলো, যে সত্যি হ্যাঁ, এভাবেও তো আমি ভেবে দেখিনি। অ্যান্ড আমি আমি একটু মানসিক সমস্যার মধ্যে দিয়ে তখন যাচ্ছিলাম। তখন সে আমাকে বলল যে দেখ, তোর একটা অ্যালবাম আছে, তোর এতগুলো গান আছে, এটা তোর অন্য কোন ক্লাসমেটের আছে? আর তো তুই সত্যিই কিছু একটা ব্যতিক্রমী করলি, যেটা অন্যরা হয়তো করেনি বা পারেনি। এরকম নয় যে আমি চাই না আমার ক্লাসমেটরা কেউ না করুক বা ইত্যাদি, তা একেবারেই নয়। এবং তারাও খুব ভালোভাবে জানে সেটা, যে আমি সবসময় চাই ওরা অনেক অনেক উঁচুতে যাক, অনেক ভালো করুক। কিন্তু ওই কথাটা আমার ভালো লাগলেও প্রথম কথা অবশ্যই আমার যে বন্ধুর কথা হচ্ছে, বা আমার বন্ধুরা ইন জেনারেল, বা ইভেন আমার ক্লাসমেটসরা একটু বিনয়ী, একটু দয়ালু, তারা আমাকে যথেষ্ট ছাড় দিয়েছে জীবনে। আমার মনে আছে আমি যখন প্রথম কানে দুল পড়ি আর কি, তখন ফলস কানের দুল, কারণ বাড়ির সামনে তো পড়া যাবে না, মা তো একেবারে কুচিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তো যখন ফলস কানের দুল পড়ি, টুকটাক ছবি টবি ছাড়ছি, কিছু বন্ধু বান্ধব খুব ওপেনলি এসেই বলেছিল যে এটা করিস না, সত্যি আমাদের দেখতে ভালো লাগছে না, কিন্তু আমি করেছি। দ্যাটস এ স্টোরি ফর আনাদার এপিসোড। সেগুলোও হবে আস্তে আস্তে। অবভিয়াসলি সমস্ত গল্প একটা এপিসোডে বলে দিলে তো হবে না। তো অহংকারী ফার্স্ট বয় বলছি, কথাটার গুরুত্ব আমার জীবনে এতটা যে ওই কথাটা আমাকে আমূল বদলে দিয়েছে, অনেকটা বদলে দিয়েছে। অ্যান্ড আই এম প্রাউড অফ হোয়াট দ্যাট ফ্রেজ হ্যাড মেড মি, or what that phrase has made me. খুবই আর কি কি বলবো, হয়তো
আমি ডেস্টিনিতে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু লাক ইজ সামথিং দ্যাট আই সামওয়াট বিলিভ ইন। সেখানে আমি বলতে পারি মানে খুব লাকি না হলে এই ধরনের এনকাউন্টার্স জীবনে হয়তো হওয়ার কথা নয়। আমার জীবনে এছাড়াও এরকম অনেক বন্ধুবান্ধবের এরকম অযাচিত অ্যাডভাইস আছে যেগুলো আমার জীবনে অনেক বড় বড় পরিবর্তন এনেছে। সেগুলো নিয়েও আরও ডিটেলসে বা আরও এই ধরনের ফ্রেজ নিয়ে হয়তো কথা বলবো। তোমরাও জানাও তোমাদের জীবনে কখনো কেউ এরকম কিছু বলেছে কিনা যেগুলো তোমার মনে হয়েছে যে তোমাদেরকে অনেকটা বদলে দিয়েছে অথবা তোমাদেরকে তোমরা বানিয়েছে। প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দ্য স্টোরিজ উইথ মি, যাতে আমরাও সেটা বাকিদের অর্থাৎ সবার সঙ্গে ভাগ করে নিতে পারি এবং সেখান থেকে নিজেরা সবাই কিছু না কিছু শিখতে পারি আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু দিস অদ্ভুত এপিসোড of Shubdikar podcast. Keep on listening, keep on supporting. Thank you all for 50 plays. 50টা প্লে আমরা ক্রস করলাম স্পটিফাইতে। শুনতে থাকো সবাই, শোনা হচ্ছে পরের এপিসোডে। ভালো থেকো।